ইউসুফ হতভম্ব হয়ে গেলেন যেন। গোল গোল চোখে চেয়ে রইলেন শুধু। তার ভাবখানা এমন যেন আমি আষাঢ় মাসের গল্প করছি। উনি কিছু বললেন না। কিছুক্ষণ সেভাবেই তাকে উল্টো পাশে মুখ করে শুয়ে পড়লেন। তার এহেন কাণ্ড রাগ বাড়ল বই কি কমল না। রাগে গজরাতে গজরাতে আমি শুয়ে পড়লাম এবং ইউসুফ ভাই আর তার বাবুই পাখির কুষ্টি তুষ্টি করতে লাগলাম। মনে মনে পণ করে ফেললাম, এই বাবুই পাখিটাকে তাকে এবার ধরতেই হবে। পূর্ব আকাশে সূর্য উদয় হয়। গুনগুন গান করে পাখিরা ভেতরের নিস্তব্ধতা দূর করছে। সোনালি এক ফলে আলো বড় জানালার ফাঁক দিয়ে উকি দিচ্ছে। অন্ধকার ঘরময় জল করছে আলোর চাকচিক্যময় সামগ্রীতে ঠাসা রাস্তায়। আমি দুঃখ মনে হাঁটছি। দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসলার। মন চাইছে এক ছুটে চলে যায় স্টেশনে, হারিয়ে যায় গন্তব্যহীন কোনো পথে। কেন আমার ছোট মন প্রাণ চঞ্চল হয়ে উঠেছে চড়ুই পাখির মতো। ফুরুত করে উড়ে চলে যেতে ইচ্ছে করছে, হরতাল করতে চাইছে মনের বিরুদ্ধে। আমি সত্যি হাঁটা ধরলাম। বৃষ্টি বিলাস বাড়ির বাগান পেরিয়ে মূল ফটকে চলে এলাম, কিন্তু দরজা বন্ধ। দারোয়ান চাচা নেই, হয়তো ঘুমাচ্ছেন। আচ্ছা, এই মুহূর্তে কারো ঘুম নষ্ট করা কি ঠিক হবে? না হয় একটু হলো। পর মুহূর্তে মন পাল্টে গিয়ে বসে পড়লাম বাগানের মাঝখানের দোলনাটায় এবং দীর্ঘশ্বাস ছেড়ে মনের উথাল পাথাল প্রশ্নের সব উত্তর খুঁজতে শুরু করে দিলাম। আমার মনের প্রথম প্রশ্ন, কে সে ওই বাবুই পাখি? সে কে? মনটা আবার তৃষ্ণায় ভরে গেল। হতাশ চোখে আকাশ পানে চাইলাম। আকাশ পরিষ্কার হলেও খানিকের মন খারাপের মেঘরূপে উড়াউড়ি করছে। কি সাবলীল তাদের ভঙ্গি। ইউসুফ ভাই ঘুমোচ্ছে। তার ঘুমন্ত চেহারা দেখে আমার বুক ধুকপুক করে উঠছিল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই সুদর্শন পিলাই চোখওয়ালা আমার অর্ধাঙ্গ। ভাবতেই তৃষ্ণায় জুড়ায় মন। এক ছুটে রান্নাঘরে গিয়ে গট করে পানি পান করলাম। এবার শান্তি লাগছে। পরক্ষণে চুলের উপর নজর পড়ল। এই মুহূর্তে বাড়ির সবাই ঘুম, কাজের লোক পর্যন্ত সজাগ নেই। আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বহুত শুনেছি ছেলেদের পেটের মাধ্যমে হয়ে নাকি মনের মাধ্যম পর্যন্ত পৌঁছানো যায়। আমার মুখে চওড়া হাসি ফুটে উঠল। আমি ঘটাংঘট ছুরি তুলে নিলাম পাক্কা রাঁধুনির মতো। কিন্তু এখানে আমার মনের খুশি উবে গেল। আমি যে কিছুই রান্না করতে পারি না। আমার কান্না পেল, কেন মা আমাকে রান্না করা শিখালো না ভেবেই রাগ উঠল। এর বিকল্প কি হতে পারে ভাবতেই আমি সঙ্গে সঙ্গে আমার ফোন নামক জাদুর বক্সটা বের করে ফেললাম এবং ইউসুফ ভাইয়ের জন্য কোনো ঝামেলা ছাড়াই একটু ঝটপট রান্না করা যায় তা সার্চ করতে লাগলাম। পেয়েও গেলাম খুব সহজ একটি খাবার। যদিও রান্নার ক আমার জানা নেই, তাই প্রথমে ইউটিউব অন করে একে যা লাগবে সব সামনে রাখলাম। এবার যেভাবে যা দিয়েছে তাই করলাম। বিপত্তি বাজল তখন, যখন সবজি কাটতে হলো। আমি সবজি কাটতে গিয়ে সব এবড়ো থেবড়ো করে ফেললাম। তারপর চুলায় গরম তেল ঢেলে দিলাম। এদিকে সব কোনো রকমে করে পেঁয়াজ কাটার সময় হলো বিপদ। 2-3 টুকরো করতেই ধাক করে লেগে গেল চোখে। তাতেই জ্বলতে শুরু করলো আমার চোখ। তার উপর চোখে পানি মুছলাম পেঁয়াজ কাটার হাতে। এবার আর চোখে কিছুই দেখতে পারছি না। চোখের বন্যা শুরু হয়েছে। ঝাঁঝালো ধাকে আমার নাজেহাল অবস্থা। হুট করে আমি নড়াচড়া করতেই গরম তেলের কড়াইতে হাত লাগিয়ে ফেলি। অমনি ধপাস করে পড়ল হাতের উপর আমার। আমি এবার গগন বিদারী চিৎকার করলাম। দৌড়ে এলো কেউ। আমি চোখ আর হাতের টন জ্বালা দাঁত চেপে সহ্য করতে পারলাম না। হেঁচকি তুলে কান্না শুরু। তখনই কেউ ধমকে উঠল, এই বেকুব মেয়ে, তুমি এসব কি করছো? আমার দুঃখের মাঝে 100 গুণ দুঃখ বাড়িয়ে দিল এই ব্যক্তিটি। ব্যথিত হাত টেনে কয়েকটা আদর আল্লাতে পানি ঢালবে না, সে তার তেজি কণ্ঠে আমাকে আরো বকছে। আমার চোখ এখনো বন্ধ, ফুপিয়ে যাচ্ছি। অভিমানে সরিয়ে নিতে চাইলাম হাত, কিন্তু পারলাম না। আচ্ছা, আর যদি তার বাবুই পাখি এখানে থাকতো তাহলে কি সে এমন করে বকতে পারতো না? আমার চোখ এখনো বন্ধ, ফুপিয়ে যাচ্ছি। অভিমানে সরিয়ে নিতে চাইলাম হাত, কিন্তু পারলাম না। আচ্ছা, আর যদি তার বাবুই পাখি এখানে থাকতো তাহলে কি সে এমন করে বকতে পারতো না? মোটেও না। আমার কান্নার বেগ বেড়ে গেল। এই বদ লোকটি আবারও ধমকে উঠল,
এবার আমার কান্না পুরোপুরি কমে গেল। অভিমানের বুকটা ভারী হলো। একদম চুপ করে গেলাম, মুখে যেন কুলুপ লেপলাম। ইউসুফ ভাই আমাকে বলে উঠলেন, এখানে কি করতে এসেছিলি তুই? রান্নাঘরটার গোষ্ঠী তুষ্টি করে দিয়েছিস? আমি চুপ। উনি আমার দুটো সিনে পানির কল ছেড়ে ধরলেন, আবার বললেন, চোখ বুজে আছিস কেন? কি সমস্যা? আমি এবারও চুপ। উনি যেন খেপে গেলেন তাতে। মাথায় জোরে একটি চাটি মেরে বললেন, মুখে কথা বলবি নাকি যেটুকু তেল আছে তা ঢেলে দেব, জিভে ঢালবো? আমি ছিটকে 2 কদম সরে গেলাম। কি ডেঞ্জারাস লোক বাবা, না জানি তাই করে বসবে। এই নেতা খেতার আবার ভরসা নেই, এমনি করতেও পারে। আমি স্বপ্ন ঢুক গিললাম, কান্নার দমকা রয়ে গেছে স্বরে। বললাম, চোখ জ্বলছে, পেঁয়াজের ধাক লেগেছে। বিপরীতে তার কোনো শব্দ পাওয়া গেল না। সে সুন্দর করে আমার হাত দুটো ধরে বাহিরে নিয়ে গেলেন, সোফায় বসিয়ে দিলেন। এরপর আবার যেন কোথাও চলে গেলেন। কষ্ট হলো। একটু গুরুত্ব নেই তার আমার জন্য? এইটুকু না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। চোখ খুলব তার আগে অনুভব করলাম ঠান্ডা ভেজা কাপড় আমার চোখে চেপে ধরেছেন উনি। আমি বিস্মিত, সত্যি উনি ফিরে এসেছেন, আমার জন্য এতটুকু কেয়ার করছেন। ভাবতেই খুশি হয়ে গেল আমার মন। ধীরে ধীরে এবার উনি ফু দিতে লাগলেন। তার উষ্ণ গরম শ্বাস আমার চোখে মুখে বাড়ি খাচ্ছে। আমি ধীরে ধীরে চোখ খুলে তার সুশ্রীর রূপ দেখছি মুগ্ধ হয়ে। সফেদ মুখে চিন্তার ছাপ, তার মানে এই ব্যক্তিটিও আমায় নিয়ে চিন্তা হচ্ছে। ভাবতে ঠোঁটে এক চিলতে হাসির ঝলক ফুটল। হারিয়ে যেতে ইচ্ছে করলো ইউসুফ ভাইয়ের চোখ জোড়ার অতুল গহ্বরে। তার দেহের মাতাল করা গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। মনে হচ্ছে কোথাও যেন মিষ্টি সুরে গান বাজছে, মধুর ধুন গিটারের তারগুলোতে অনবরণ তোলে বারবার। আমি ড্যাব ড্যাব করে তার সাম্য সৌন্দর্য 2 চোখ ভরে দেখছি, আর আমার অনুভব হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এই যে বেশ রসিক লোক, আবারও ধমকে উঠলেন। ভ্রুকুচকে বললেন, চোখ দিয়ে আমায় গিলছিস কেন? তুই জানিস না আমাকে হজম করা কঠিন? আমি থতমত খেয়ে ফেললাম। চোর ধরা পড়ে গেলে কি ঠিক যেমন হয়, আমার এখন সেই অবস্থা। আমি চোরা চোখে আবার চাইলাম। অবশ্যই এই লোকটি আবার আমাকে কথার মায়াজালে ফেলতে চাইছে। আমি তা কিভাবে হতে দিই? আমার সাথে তো তার বাবুই পাখির লড়াই নিশ্চিত। আমি মুচকি হাসলাম, আমার 2 হাতের বাহুডোর আবদ্ধ করে ফেললাম। লাজুক হাসি নিয়ে তাকে ঝুঁকিয়ে তার কানের কাছে ফিস ফিস করে বললাম, আপনাকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছি ইউসুফ ভাই। নিজেকে যে কন্ট্রোল করতে পারছি না। মনে চাইছে গিলে নেই। গিলে নয়, আপনাকে চিবিয়ে চিবিয়ে খাই। গিলে খেলে কি মজা পাবো নাকি? গিলে খেলে আপনাকে খাবার স্বাদ না, আমার মুখ বুঝবে না, আমার দাঁত। তবে কিভাবে বলেন তো পাকস্থলী তা হজম করবে? বলে ওনার গালে ভেজা চুমু এঁকে দিলাম। উনি কেসে উঠলেন, বড় বড় চোখ করে আমাকে দেখতে লাগলেন। হয়তো আমার কথা আর কাজে উনি কি কর্তব্য বিমূঢ়। আমি সেই মজা পাচ্ছি। ভেতরে ভেতরে হেসে কুটকুট হচ্ছি। উনি আমাকে এক প্রকার ধাক্কিয়ে দূরে সরে গেলেন। মনোরমা, আমাকে চা দাও। বলতে বলতে বড় পা ফেলে এক প্রকার গায়েব হয়ে গেলেন। তার এখন কাণ্ডে এবার না হেসে পারলাম না। আমি সোফায় গা এলিয়ে দিলাম। কিছুক্ষণ আগের মুহূর্তটা টিভি স্ক্রিনে অ্যাডভার্টাইজমেন্ট এর উপর বারবার ভাসছে। মনে হচ্ছে এখনও পড়ছে শ্বাস প্রশ্বাস। ওর শরীরে মন মাতানো সুগন্ধের সমারোহ আমার দেহের আনাচে কানাচে। আমি খুশি। এইটুকুন মুহূর্তেই তাকে হেনস্থা করতে পেরে মেলা খুশি। এতটাই যে আমার হাত পোড়ার ব্যথাই ভুলে গেছি। সব থেকে বড় কথা, সে তো জানতেও পারেনি তার সফেদ গালে তার অর্ধাঙ্গিনীর স্পর্শ রয়ে গেছে। নির্ঘাত সেই বাবুই পাখি এই লিপস্টিকের দাগ দেখে দূরে ভেগে যাবে, নয়তো ঝগড়াঝাটি হবে তুমুল। এরপর ব্রেকআপ। আমি ভেবেই শয়তানি হাসি দিলাম। এই মুহূর্তে বাংলা সিনেমার রিনা খানের অভিনয় প্লে করলাম। এবার বুঝবে ঠেলা কতটা সংকটময় এই কুহুর প্রেম। বাহিরে আজ তপ্ত রোদ, রোদের তেজে পুড়িয়ে ছাড়খাড় করবে হয়তো সব কিছু। তবে বাহিরের রোদ থেকে শীতল আমার রুহ। ঠোঁটের কোণে আমার লাজুক হাসি। তপ্ত দিনেও আমার কথা ভাবা বাদ দিয়ে আবারও ছুটে গেলাম ইউসুফ ভাইয়ের খাবার তৈরি করতে। আজ জেদ ধরেছি,
খাবার আমি নিজ হাতেই করব, রান্না। মনোরমা তাতে বড্ড ভয় আছে। তার মুখ দেখে মনে হচ্ছে এই বুঝি তার গলায় কেউ ছুরি চালিয়ে দেবে। আবার সেদিকে হুঁশ নেই। আমার এখন একটাই গন্তব্য, ইউসুফ ভাইয়ের দুপুরের খাবার। মনোরমা এতে আমাকে অনেক সাহায্য করেছে। ইউসুফ ভাইয়ের পছন্দের খাবার মুড়ি খণ্ড আর কলিজা ভুনা, সাথে গরম গরম সাদা ভাত, তার সাথে ডিম অমলেট করা। সব কিছু অলমোস্ট রেডি। সকালের পোড়া জায়গাটা আবারও জ্বলছে, কিন্তু আমি খুশিতে আত্মহারা হয়ে নিজ হাতে প্রথমবার ইউসুফ ভাইয়ের জন্য এত কিছু করতে যাচ্ছি। এত খুশি কেন হচ্ছে? খাবার সব গুছিয়ে দিল মনোরমা। আমি নিজেও বুলেট ট্রেনের গতিতে ছুটলাম খাবার নিয়ে। গন্তব্যে ইউসুফ ভাইয়ের অফিস। বুকের ভেতর দুরু দুরু করছে। সকালের অকস্মাৎ ঘটনায় ইউসুফ ভাই ভরকে আছেন নিশ্চয়। আমাকে দেখে না এবার হার্ট অ্যাটাক করে, হয়তো আবার 2-3টা চড় থাপ্পড়ও দিতে পারেন। মনে মনে হাসলাম আমি। গাড়ি ছুটছে, বড় বড় দালান, পথচারী মানুষ, দোকানপাট পেছনে ফেলে সাই করে থেমে গেল গাড়িটি ইউসুফ ভাইয়ের বিশাল বড় অফিসটার সামনে। খানিক ভয় হচ্ছে, প্রথমবার না বলে কয়ে হুট করে আসা। অফিসের লোকজন কি যেন ভাবে। পরক্ষণে শির উঁচু করে সামনে এগিয়ে গেলাম। কি ভাববে? আমি এই অফিসের মালিকের একমাত্র ছেলের আদরের পুত্রবধূ। কে কি বলবে না বলবে তাতে আমার জেনে কি কাজ। আমি হুড়মুড় করে ঢুকে গেলাম। নিচে বসে থাকা সুন্দরী রিসেপশনের মেয়েটিকে বললাম, আপনাদের বসের ক্যাবিন কোনটা? মেয়েটি নিচু হয়ে কিছু করছিল। আমার কথায় ভ্রু কুচকে তাকালো, যেন অতি বিরক্তি হলো আমার উপস্থিতিতে। বলল, স্যার বিজি আছেন। আপনি কে, আর কি কাজ? আমি মেয়েটির কথায় কিছুটা অবাক হলাম। এই মেয়ে আমাকে চেনে না? অবশ্য না চেনারই কথা। বিয়েটা আমার যে সিনেমাটিক হয়েছে তাতে চেনায় না চেনাই স্বাভাবিক। আমি গলা পরিষ্কার করলাম, মুখের ভাব অত্যাধিক গম্ভীর করে বললাম, আপনার স্যারের বিবি জান আমি। মেয়েটি চমকে গেল যেন, পরক্ষণে হেসে ফেলল। ম্যাম, এমন অনেকেই আসে স্যারকে তার গার্লফ্রেন্ড বান্ধবী কত কিছু বলে পরিচয় দেয়, তবে আপনারটা ইউনিক ছিল। সোজা বিবি যান। আপনিও নিশ্চয়ই তাদের মাঝে কেউ। মেয়েটি যেন হাসতে হাসতে এবার মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। আমার এবার রাগ উঠে গেল। ফোন থেকে সঙ্গে সঙ্গে আমাদের বিয়ের ছবি বের করে তুলে ধরলাম মেয়েটির মুখ বরাবর। মেয়েটি যেন আবার হা হয়ে গেল। পর মুহূর্তে অন্ধকার নেমে এলো হাসি মুখে। বলল, আই এম সরি ম্যাম, আমি জানতাম না। ডেইলি এত মেয়ে স্যারকে প্রেম নিবেদনের জন্য আসে, কি বলবো। আমি ভেবেছি আপনিও। আমি দুঃখিত। আমি আরও ভাব নিলাম। মেয়েটির কথা অগ্রাহ্য করে বললাম, আপনার স্যারের রুম? মেয়েটি থতমতো খেয়ে বলল, ম্যাম স্যার সত্যিই বিজি আছেন। আমি বাঁকা চোখে তাকাতেই মেয়েটি হাত উঁচু করে বলল, 5th ফ্লোর। আমি আর দাঁড়ালাম না, গটগট করে চলে গেলাম লিফট করে 5 তলা। মেয়েটির পাঁচ শুটে মুখ দেখে সেই মজা লাগছে আমার। লিফটটি আপন গতিতে এসে থামলো তার গন্তব্যে। লিফট থেকে বের হতেই মৃদু শীতল মিষ্টি বাতাস স্পর্শ করে গেল আমার দেহে। দোল দিয়ে গেল আমার মনে শিরশিরানি অনুভূতি। উপরে তেমন কাউকে চোখে পড়ল না। একটি ক্যাবিনের সামনে জলজল করছে একটি নেম প্লেট, ইউসুফ চৌধুরী। আমি নামটি স্পর্শ করলাম। এক অদ্ভুত অনুভূতি হলো রন্ধে রন্ধে। এই মানুষটি আমার অর্ধাঙ্গ। গর্বে বুকটা ভরে গেল। আমি নক না করে ঢুকে গেলাম ভেতরে, কোনো কিছু না ভেবে। কিন্তু কখনো ভাবিনি এত বড় সারপ্রাইজ পাবো ভেতরে ঢুকতেই। আমার ভাবনার বাহিরে ছিল একটি সুন্দরী রমণী, যার পরনে বিদেশি ওয়েস্টার্ন ড্রেস। সে ঝুঁকে আছে ইউসুফ ভাইয়ের উপর। ইউসুফ ভাইয়ের ভাবলেশহীন মুখ গম্ভীর করে আছে। মেয়েটি শুধু পেছন থেকে তার মেদহীন আকর্ষণীয় দেহ দেখা যাচ্ছে। তার শরীরের ধপ ধপ করে যেন আগুন জ্বলে উঠল। সকাল থেকে এত কষ্ট করেছি ঠিক এরকম একটি দৃশ্য দেখার জন্য। আবার চোখ ফেটে জল বেরিয়ে গেল। দরজা খোলার শব্দে তারাও তাকালো আমার পানে। সঙ্গে সঙ্গে সরে গেল পা থেকে মাটি আমার। একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। মেয়েটি আর কেউ না, ইউসুফ ভাইয়ের কাজিন নহল, যাকে দেখেই আমার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তাহলে বুঝি এই সেই বাবুই পাখি? ভাবতেই আমার হৃদয় ভাঙন হলো। ইউসুফ ভাইয়ের দিকে তাকালাম। নহল কোমর সোজা করে দাঁড়ালো, বাঁকে হেসে বলল, হে কুহু যে এখানে হঠাৎ? আমি উত্তর দিলাম না। এই মুহূর্তে হাজারটা প্রশ্ন ঘুরছে মাথায়। যদি নহলই তার বাবুই পাখি হয়, আমাকে কেন বিয়ে করলো সে? আমার এবার শ্বাস নিতে কষ্ট হলো। শক্ত চোখে তাকিয়ে দেখলাম
দুদিন আগে হওয়া আমার অর্ধাঙ্গকে ঠান্ডা ভাবাবেগ তার, যেন সব স্বাভাবিক। উনি ধীরে এগিয়ে এলেন আমার কাছে, পকেটে হাত গুজে উদাসীন গলায় বললেন, এখানে কি করছিস তুই? আমি হতবাক, এক পলক তাকালাম তার দিকে। তার এত বড় কুকর্ম আমার সামনে খুলে গেল, অথচ লোকটির কোনো ভাবান্তর নেই। আমি যে তার ঘরের বউ, সে কি ভুলে গেছে? নাকি তার বাবুই পাখির কাছে আমার দাম নেই? দাম তো নেই, কেন থাকবে? এই বাবুই পাখি তার সমস্তটা জুড়ে বিরাজমান। তবে নহল, এই দুমুখ সব তার বাবুই পাখি, যার নাকি হাজারটা ছেলের সাথে রঙ্গলীলা। আমার মনটা বিতৃষ্ণায় ভরে গেল, চোখের জলটুকু মুছে নিলাম। এই অশ্রুটুকুর দাম নেই এই লোকের কাছে। আমি হতাশার শ্বাস ছাড়লাম, নিজেকে শান্ত করার চেষ্টা করে বললাম, খাবার এনেছিলাম আপনার জন্য। মনে হচ্ছে আর লাগবে না। আপনার কোয়ালিটি টাইম নষ্ট করার জন্য দুঃখিত। আপনি থাকুন, আপনার বাবুই পাখির সাথে আসছি বলে দৌড়ে বেরিয়ে গেলাম সেখান থেকে। আর এক মুহূর্তও না, দম আটকে না হয় মরবো আমি। ঢুকরে কেঁদে উঠলাম। চারপাশের মানুষ আমাকে দেখছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি এক দৌড়ে নিচে চলে এলাম, গাড়িতে বসে হাও মাও করে কেঁদে উঠলাম। বুকের ভেতরটা এত ব্যথা করছে কেন? ড্রাইভার চাচা অবাক হয়ে চেয়ে আছেন আমার দিকে, কিছু জিজ্ঞেস করতে চেয়েও বুঝতে পারছি দ্বিধায় পড়ে গেছেন। আমি নিজেকে সামলানোর চেষ্টা করলাম। চাচাকে বললাম, খাবার টয়ে সামনের ওই বাচ্চাটাকে দিয়ে আসেন। চাচা নড়লেন না। আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললাম, আমি ঠিক আছি চাচা, আপনি দিয়ে আসুন। চাচা বেরিয়ে গেলেন। এই সুযোগে আমিও নেমে গেলাম গাড়ি থেকে। ইউসুফ ভাইয়ের বাড়িতে আর যাবার ইচ্ছে হচ্ছে না আমার, তাই আনমনে হেঁটে চললাম। এই শহরে তেমন কিছু আমার চেনা নেই। পরপর কিছু ইনসিডেন্ট হয়ে যাওয়াতে আমার বাহিরে যাওয়া বন্ধ করে দিয়েছে সবাই। আজ মুক্ত বাতাসে হেঁটে ভালোই লাগছে। গন্তব্যহীন পথে হারিয়ে যেতে ইচ্ছে করছে। বিকেলে গাড়ি গড়িয়ে সন্ধ্যা নামছে। নীলচে আকাশে সিঁদুর রাঙা মেঘ খেলা করছে। কোথা থেকে ভেসে আসছে কাঠগোলাপের সুবাস। আমি সেদিকে চাইলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। এবার হুঁশ ফিরল আমার। ফিরে যাবার রাস্তাটাও বেমালুম ভুলে গেছি। হাতের ফোনটাও গাড়িতে ফেলে এসেছি। নিজের বোকামিতে নিজেকেই গালি দিতে ইচ্ছে করছে। এত কেন রাগ আমার? রাগের মাথায় সব সময় উল্টো পাল্টা করে ফেলি। আমি নিজেকে নিজেই ছেড়ে যাচ্ছি। তখনই পেছন থেকে কেউ হ্যাচকা টান দিল আমাকে। আমি ঘুরে গিয়ে পড়লাম তার বুকের উপর। ভয়ে খিচে চোখ বুজে আছি। কানের মাঝে তার বাক্য পৌঁছাতেই সঙ্গে সঙ্গে তাকালাম। জান। ভয় এবার কুকড়ে গেল আমার দেহ। আমি ধাক্কা দিয়ে দূরে যেতে চাইতেই আমার হাতের বাঁধন আরো শক্ত করলো। ব্যথায় চিৎকার করে উঠলাম আমি, আশিক তুই ছাড় আমাকে। এক প্রকার চেঁচামেচি করতে লাগলাম, আজ বুঝি আমার শেষ দিন। আশিক হাসলো, বলল, অনেক দিন পর খাঁচার পাখি খাঁচায় বন্দি হবে। আমি ওর কথায় বিস্মিত। কি করতে চাইছিস তুই? অবশ্যই বুঝো করবো না। আমি এবার ছোটাছুটি বেশি করতে লাগলাম। নিজের কথা বোকামিতে এভাবে ফেঁসে যাব ভাবনাতেই ছিল না। তবে কি সত্যি আমার দিন আজ শেষ? আমি আশেপাশে তাকালাম। শূন্য রাস্তায় আশিক আর তার চেলাপেলা ছাড়া কেউ নেই। আমি চোখের জল ছেড়ে দিলাম। ওর পায়ের কাছে বসে পড়লাম। হাত জোর করে বললাম, প্লিজ আমাকে যেতে দাও। আশিক ভিলেন মার্কা হাসি দিল। এক হাঁটু গেড়ে আমার সামনে বসলো। আমার মুখ চেপে ধরলো শক্ত করে। হিসিয়ে বলল, পুরনো সব হিসাব আজ ক্লোজড করব। আমি চকিতে তাকালাম। আশিকের চোখে মুখে খেলা করছে হিংস্রতা। এবার কি হবে? কি করব আমি এই নির্বিচ্ছিন্ন জায়গায়? নিজের সবটুকু বিসর্জন দিতে হবে? হতে হবে কালকের খবরের হেডলাইন। আচ্ছা, ইউসুফ ভাই কই? সে কি আমাকে খুঁজবে? পড়বে তার বিলাই চোখ জোড়া হতে 2 ফোঁটা জল? গহীন জঙ্গল। আমি দৌড়াচ্ছি। শুকনো পাতার মর্মর ধ্বনি গুঞ্জন তুলছে ভয়ানক লমর্ষক। বড় বড় গাছগাছালি পেছনে ফেলে ছুটছি। জুতা জোড়া প্রায় ছিঁড়ে গেছে। দৌড়াতে হচ্ছে কষ্ট। আমি পিছনে ফিরলাম। সন্ধ্যা ঘনিয়ে আসছে। জঙ্গলের ভেতরে ধীরে ধীরে হচ্ছে অন্ধকার। আমি প্রাণপণ চেষ্টা করে ছুটছি। হয়তো বাঁচবো, নয়তো মরবো। তবুও ধরা দেবে না সেই নরপিশাচের হাতে। আশিক আমাকে তখন এক প্রকার টেনে হিস্ট্রে গাড়িতে তুলেই বেহুশ করে দেয়।
ওর শক্তপোক্ত হাতের থাপ্পড়ে নেতিয়ে পড়ি এক প্রকার পড়ে। আর কিছু মনে নেই, কোথায় এনেছে বলতে পারছি না। গাড়ির ভেতর গহীন জঙ্গলের রাস্তার ধারে যখন নিজেকে একা পাই, পাশের রাস্তার উল্টো দিক যেন কি করছিল তারা, জানা নেই আমার। আমি সেই সুযোগে দৌড়, দেহে এবার আর শক্তি নেই। পাথরের টুকরোয় বেজে মুখ থুবড়ে পড়লাম মাটিতে। হাত পা ছিলে গেল, হাঁটু আর মাথায়ও ভালোই চোট পেয়েছি বুঝতে পারছি। আমি নিজেকে টেনে বসালাম গাছের নিচে কোনো রকম। হু হু করে কেঁদে উঠলাম সঙ্গে সঙ্গে। খুব কষ্ট লাগছে। কেন এই কেমন পরিস্থিতিতে পড়েছি আমি? এসব কবে শেষ হবে? আর কবে এবং মুক্ত শ্বাস নিতে পারবো? পরক্ষণে ইউসুফ ভাইয়ের সাথে না হলে আপত্তিকর পরিস্থিতি ছবিটি ভেসে উঠল। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এমন একটি হৃদয়ঘাতক দৃশ্য কেন আমার চোখে পড়ল? যখন তার বাবুই পাখি তার পাশেই ছিল, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলো? এবার সব ঘোলাটা লাগছে। তখনই কর্ণপাত হলো কারো পদধ্বনি। আমি গুটিয়ে নিলাম নিজেকে, লুকিয়ে পড়লাম ঝোপটাতে। জান, তুই খুব জ্বালাচ্ছিস আমায়, বেরিয়ে আয়। আমি ধরতে পেলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আমার দেহে ঠান্ডা স্রোত বয়ে গেল, একদম পাথরের মতো বসে গেলাম। এই ছেলের হাতে ধরা পড়ে নিজের সর্বস্ব বিসর্জন দেয়া থেকে মরে যাওয়া শ্রেয়। কিন্তু আজ বোধহয় ভাগ্য আমার উল্টো দিকে বহমান। বদমাস লোকটার হাতে ধরা পড়ে গেলাম। আশিক বেখাপ্পা হাসলো, হ্যাঁচকা টেনে ধরলো আমার বাহু শক্ত করে। আমি ব্যথা ভয়ে কথা বলতেই ভুলে গেলাম। আশিকের চোখে মুখে প্রতিশোধের স্পৃহা দেখে থরথর করে কাঁপছি। প্লিজ আশিক, আমাকে ছেড়ে দাও। আশিক শুনল না, উল্টো ঠাটিয়ে চর বসালো আমার গালে। আমি ছিটকে পড়লাম মাটিতে। ও এবার নিজ কোমরের বেল্ট খুলে নিল। আমি কিছু বোঝার আগেই আমার শরীরে বেল্ট ধারা আঘাত করে বসলো। আমি গগন বিদারী চিৎকার করতে লাগলাম। আশিক হাসতে লাগলো, যেন আমার প্রতিটি চিৎকার তার মনে পৈশাসিক আনন্দ দিচ্ছে। সে বলল, তোর জন্য আমার কতগুলো বছর নষ্ট হয়েছে জানিস? তোকে আমি 1000 টুকরো করে পানিতে ভাসিয়ে দিলেও বুকের জ্বালা কমবে না। আমি কাকুতি মিনতি করতে লাগলাম। বেল্টের আঘাতে আমার শরীর ফেটে রক্ত বের হচ্ছে। আমি নেতিয়ে পড়েছি ধীরে ধীরে। আমার শ্বাস ভারী হচ্ছে চোখের পলক। আমি এবার ধিক্কার দিলাম তারে। তোর কর্মফল পেয়েছিস তুই, আরও পাবি, আরও বেশি পাবি। এবার তোর মৃত্যু অনিবার্য। আমার বরটাকে জানিস তো? একবার জানতে পারলে তোকে গুম করে ফেলবে। আশিক হু হু করে হাসলো। কই তোমার বর? দেখি না তো। ও হ্যাঁ, সে তো তোকে তার বউই ভাবে না বলে আবারও হাসতে লাগলো সে। আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল আশিকের তিক্ত কথায়। সত্যিই তো, সে আমাকে তার অর্ধাঙ্গ ভাবে না। আমি ঢুকরে কেঁদে উঠলাম। আশিক তখন ঝুঁকে এলো, তার কণ্ঠে এখন তেজ নেই। ওটু নরম স্বরে বলল, আমার হয়ে যা কুহু, আমি তোকে রাজরানী করে রাখবো। আর যদি রাজি না হোস, তাহলে দাসী করে রাখবো। আমি একদলা থুতু ফেললাম আশিকের মুখে। তোর স্বপ্নই এই ইচ্ছে পূরণ করতে দিব না আমি, তার থেকে মরার পথ বেছে নেব। আশিক খেপে গেল তাতে। মুখের থুতু মুছে চেপে ধরলো আমার গলা। হিসিয়ে বলল, মৃত্যুর এত শখ তোর? এমন মৃত্যু দিব তোর যে মানুষ কেন, পশু তোর কাছে আসতে ভয় পাবে। আশিক এবার আমার জামায় স্পর্শ করলো। বুঝতে দেরি নেই কি হতে চলেছে আমার সঙ্গে। আমি আবারও চিৎকার করতে লাগলাম, কিন্তু লাভ হলো না। সে আমার কাছে ঘেঁষে আসতেই বন্দুকের গুলির শব্দ হতে লাগলো পরপর কয়েকবার। এক প্রকার ফিল্মি স্টাইলে যেন সময় মতো কোনো ফেরেশতার আগমন ঘটল। মনে মনে 1000 শুকরিয়া করলাম আল্লাহর কাছে। পর মুহূর্তে চিৎকার করতে লাগলাম, হেল্প, প্লিজ হেল্প। এতে যেন আশিক ভরকে গেল, চেপে ধরল আমার মুখ, যেন কোনো বের না হয়। কিন্তু আমি চেঁচিয়ে যাচ্ছি, অনেক চেষ্টা করছি কেউ শুনুক আমার কণ্ঠ, কিন্তু আশিক তা হতে দিচ্ছে না। সে তার রুমাল দিয়ে আমার মুখ বেঁধে দিল, পরনের শার্ট খুলে বেঁধে দিল 2 হাত। আমার চলার শক্তি নেই বলতেই চলে, প্রতিবাদ করার মতো। আশিক আমাকে কাঁধে তুলে নিল। আমি ফুপিয়ে উঠলাম। কোনো কি আশা নেই বেঁচে ফিরবার মতো? আমি নিজের ভারটুকু ছেড়ে দিলাম, হেরে যাওয়া মানুষের মতো, যেন একদম 10 বছর বুড়ো হয়ে গেছি। ঠিক তখনই আশার আলোর মতো এক চিরচেনা কণ্ঠ ভেসে এলো কানে। আমার চোখে মুখে হাস্যোজ্জ্বল হাসি ফুটল।
সারা শরীরে বিদ্যুৎ চমকানোর মতো কী যেন বয়ে গেল। এক চিলতে হাসি ফুটল ঠোঁটে। আমার সব ডর মুহূর্তেই হারিয়ে গেল। আমি আশিকের পিঠে জোরে কিল বসালাম, যার ফলে আশিক ব্যথায় কুকিয়ে উঠল আর আমাকে ছেড়ে দিল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, অনেক কষ্ট বাঁধা হাত দিয়ে মুখ খুলে এবার চিৎকার করতে লাগলাম, ইউসুফ ভাই, ইউসুফ ভাই, প্লিজ হেল্প। আশিক ততক্ষণে হুঁশে ফিরল। তার পরিকল্পনা এক গাদা পানি ঢেলে দেওয়াতে কষিয়ে চরম বসালো। ঠোঁট ফেটে এবার তরল পদার্থ বেরিয়ে এলো। টনটন করছে ব্যথায় গাল। তাতেও ক্ষান্ত হয়নি সে। পাশের একটি বড় পাথর তুলে নিল সে। রাগে ফোঁস করতে করতে লাগলো, তুই আমার হবি না, আমি কারো হতেও দেব না। আমি হতভম্ব হয়ে গেলাম। এত বড় পাথর আমার শরীরে কোন অঙ্গ প্রত্যঙ্গে পড়লে নির্ঘাত থেতলে যাবে। আমি চোখ বুজে ফেললাম খিচে। এই লোকের থেকে প্রাণ ভিক্ষা চাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আমি মনে মনে কালেমা পড়ে নিলাম। অনেক পাপ করেছি, হয়তো তার শাস্তি স্বরূপ এই নরপিশাচের হাতেই মরতে হচ্ছে আমাকে। আমি শরীরের ভার ছেড়ে নেতিয়ে পড়লাম, কিন্তু সুখের স্মৃতি ভেসে উঠল পরপর চোখে। আমার ছোটবেলা, আমার বাবা মা, আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, ইউসুফ ভাই। আমি চোখ বুঝলাম, ঠাস করে তীব্র শব্দ হলো। আমি চোখ খুললাম চট করে। নিজের সাথে ইউসুফ ভাইকে দেখে স্বপ্ন ভেবেই বসলাম। এসব তো সিনেমাতেই সম্ভব, তাই না? শেষ মুহূর্তে নায়ক এসে তার নায়িকাকে বাঁচিয়ে নেবে, এতটাই তো স্বাভাবিক। তবে বিশ্বাস হলো। পাশেই আশিকে পরে থাপড়াতে দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে সব সত্যি, একদম সত্যি। আমি ফেয়াল চোখে তাকিয়ে রইলাম ইউসুফ ভাইয়ের দিকে। তিনি বেধড়ক পেটাচ্ছে আশিককে। আমি বিস্মিত। তার বরাবর শান্ত গম্ভীর চোখ জোড়ায় আজ হারিয়ে ফেলার ভয় স্পষ্ট বুঝতে পারছি। বিচলিত সে। তার কপালের বলি রেখা, এলোমেলো চুল, মুখের ফ্যাকাশে রং আর পরনের পোশাকে কুঁচকে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে লোকটি কতটা পেরেশানিতে ছিল। ইউসুফ ভাই আমার কাছে ছুটে এলেন। তার পেছনে বডিগার্ডের স্কট। আশিকেও ধরে রেখেছে ৩-৪ জন। ইউসুফ ভাই আমার পাশে এসে বসলেন। অপরূপ সুন্দর বিলাই চোখ জোড়ায় আজ জল টলমলো করছে। এটি বুঝে আমার জন্য? উনি আমার রক্তে মাখা গালে হাত রাখলেন। ভাবটা এমন যেন ব্যথা তিনি পেয়েছেন। পরক্ষণেই তার সেই বাবুই পাখির সাথে কাটানো মুহূর্ত ভেসে উঠল আমার অক্ষিপটে। আমি মাথা নত করে ফেললাম। তার প্রতি অভিমান ভার হলো এক ঘর। ইউসুফ ভাই কাতর কণ্ঠে প্রশ্ন করল, ঠিক আছিস তুই? আমি মুখ ফিরিয়ে নিলাম। ওঠার বৃথা চেষ্টা করলাম। শরীর কাঁপছে আমার, কোনো শক্তি অবশিষ্ট নেই। কোনো রকম অভিমান জানানো কণ্ঠে বললাম, আপনি কেন এসেছেন এখানে? কী জন্য এসেছেন? যান, আপনার বাবুই পাখির কাছে যান। আমি কে হই আপনার? মরে যেতে দিন, রাস্তা ক্লিয়ার হবে উল্টো আপনার। ইউসুফ ভাইয়ের মুখ থমথমে হয়ে গেল। আমাকে টেনে দাঁড় করালো। ব্যথায় দাঁতে দাঁত চেপে ধরলাম। উনি বলল, অনেক ফালতু কথা বলেছিস, আর একটিবার কোনো কথা বললে আমি তোকে মেরে গুম করে দেব এখানে। আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। আমার অভিমান এই লোকের চোখে পড়ল না? আমার দেহের ক্ষত কি তার চোখে পড়ল না? পড়ল নাকি আমার চোখের কোনো ভেসে ওঠা? আমি বুক ভরা হাহাকার নিয়ে বললাম, শুকরিয়া আমাকে বাঁচানোর জন্য, এবার আমি যেতে পারবো। বলেই আমি পা ছেঁচড়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু দেহটা আর সাথে দিল না আমার। লুটিয়ে পড়লাম। তার আগে শক্ত দুটো হাত আমাকে আগলে নিল। আমার ছলছল নয়ন থেকে গড়িয়ে পড়ল জল। শেষ বৃষ্টির টিপ টিপ ফোঁটায় সুন্দর ধ্বনি তৈরি করছে। ভেসে আসছে বাগানের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক। আমি পিট পিট করে চোখ খুললাম। ঘন কালো আধার ঘরটাতে করিডোরের বাল্বের আলোয় কিছুটা খুঁজছে। যতটুকু বুঝতে পারলাম, এই হসপিটালের কোনো ক্যাবিনেটই। আমার মাথায় চিন্তার ভাঁজ পড়ল। হসপিটালের ধবধবে সাদা চাদরে হাত বুলিয়ে অপহরন্ত ভাবনাগুলো ডানা মেলল। আশিকের শেষ পরিণতি কী হয়েছিল ভেবেই সজাগ হলো মস্তিষ্ক। ইউসুফ ভাই কই? মা বাবা, নানা যান, আয়দা, সব কই? আমাকে একা ফেলে চলে গেল এই নির্জন অন্ধকার রুমটিতে। আমি বহু কষ্টে উঠবার চেষ্টা করলাম। শরীরে কোনো জোর নেই। অসাড় দেখায়নি। ঠিক তখনই একজন নার্স এসে ঢুকলো আমার ক্যাবিনে। আমাকে জেগে দেখে ক্যাবিনের লাইট জ্বালালো। চওড়া হাসলো। ম্যাম, আপনি জেগে গেছেন? আজ 2 দিন পর আপনার হুঁশ ফিরল। ক্যাবিনের আলোর ঝলমলে তড়িৎ গতিতে আমার চোখে কাটার মতো লাগলো। ধীরে ধীরে চাইলাম। ভারী লাগলো চোখের পল্লব।
নার্সের কথা শুনে হতভাগা আমি। চকিতে প্রশ্ন ছুড়লাম, 2 দিন হুঁশ ছিল না? নার্স মাথা নাড়ালো। তার কাজ শেষ করে আমাকে রুষ্ট করে রেস্ট করতে বলে বের হতে নিলেই আমি আবার জিজ্ঞেস করলাম, আমার বাড়ির সবাই? মুচকি হাসলো এবার উনি। আপনার হাজব্যান্ডের কথা জানতে চাইছেন তো? আমি উত্তর দিলাম না, ইচ্ছেই করলো না। ইউসুফ ভাইয়ের উপর জমে থাকা অভিমান হয়তো আটকালো তার কথা জিজ্ঞেস করার। আমাকে উত্তর দিতে না দেখে উনিই বললেন, উনি গত পরশু সারা রাত ছিলেন আপনার পাশে, নির্ঘুম কাটিয়ে আপনার খেয়াল রেখেছেন, এক চুল নড়েননি পর্যন্ত। তবে কাল দেখিনি তাকে। আপনার বাবা মা আছে বাহিরে, পাঠিয়ে দিচ্ছি। ইউসুফ ভাই আমার পাশে ছিলেন ভেবেই মনের ভেতর প্রজাপতির রং ছড়ালো। এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাতুকুতু দিতে লাগলো। কিন্তু পরক্ষণে নার্সের শেষ বাক্যটুকু বিবরণ করল প্রজাপতির রং। পাংশুটে মুখ আমার। ইউসুফ ভাই গতকাল কেন ছিল না আমার পাশে? কেন? হোয়াই? এক বুক হতাশা নিয়ে আবারও শুয়ে পড়তে নিলাম। বুকটা ভার লাগছে। খুব করে ইচ্ছে করছে আমার অর্ধাঙ্গকে আহ করে শ্বাস ছাড়লাম। বেডের পাশেই থাকা ছোট্ট টেবিলটার উপর কিছু একটা দেখে চমকালাম। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলাম। আরে, এ তো সেই ডায়েরি, বাবুই পাখির ডায়েরি। কিন্তু এখানে কেন? মনের কোণে আবারও প্রশ্নের তুফান শুরু হলো। কাকে কি জিজ্ঞেস করব কিছুই বুঝতে পারছি না। ভয়ঙ্কর রকমের বুক কাঁপছে, দেহ কাঁপছে, হাত পা কাঁপছে। ঠান্ডা শীতল স্রোত বইছে শিরা উপশিরায়। গলাটাও শুকিয়ে কাঠ। শুকনো ঠোক কিনলাম আমি। কম্পন হতে ডায়েরিটা কাছে নিলাম। ঠিক সেই আগের মতোই আছে এখনও ডায়েরিটি। জলজল করছে বাবুই পাখি নামটি। আমার বুকের বাম পাশে তীব্র ধারালো ছুরি যেন কেউ চালাচ্ছে। এতদিনে বুঝি উদ্ঘাটন হবে সেই বাবুই পাখির। আমি ডায়েরি খুঁড়লাম। একটি চিরকুট আয়দার। কুহুপু, ভাইয়া ডায়েরিটি তোমার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব ছিল। যখন হয়তো ডায়েরিটি পড়বে, ভাইয়া তোমার থেকে ততক্ষণে বহু দূরে থাকবে। বুকের ভেতরটা ধুক করে উঠল আমার। আয়দার কথায় আগামাতা কিছুই ঢুকলো না আমার মগজে। ইউসুফ ভাই কি কোথাও গেছেন? কাকে জিজ্ঞেস করি? মনটা কেমন অস্থির হতে শুরু করলো। চোখ জোড়া বারবার গিয়ে ঠেকলো দরজায়। এই বুঝে আসবেন ইউসুফ ভাই। ঘনপল বিলম্ব হলো। বাবা মাকে ডেকেও কারো পাত্তা পেলাম না। গেল কি সব? আমি অস্থির মনটা নিয়েই পেজ উল্টালাম। সঙ্গে সঙ্গে ভেসে উঠল আমার আমার ছোটবেলার ফোকলা দাঁতের হাসির একটি ছবি, যার নিচে গোটা গোটা অস্থরে হস্তাক্ষরে লেখা আমার প্রাণের স্পন্দন, আমার বাবুই পাখি। সঙ্গে সঙ্গে আমার শ্বাসরুদ্ধকর অবস্থা। ইউসুফ ভাইয়ের বাবুই পাখিটা বুঝি আমি? আমার বুকের হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে চলতে লাগলো। হাত কাঁপছে কেন? আমি পেজ উল্টালাম এক এক করে। প্রতিটি পাতায় যেন ইউসুফ ভাইয়ের মনটা খুলে রেখে দিয়েছেন উনি। কি সুন্দর সাবলীল প্রতিটি শব্দ। ডায়েরি। কুহুকে প্রথম যখন আমি দেখি বাচ্চা মেয়েটি, তখন 6 মাসের। অ আ অ করে কি যেন সারাক্ষণ বলতেই থাকে মেয়েটি। গোল গাল ভরাকৃত মুখটাতে সবসময় ছোট ছোট হাতের বড় বুড়ো আঙুল মুখে দিয়েই রাখতো। আমার দেখতে খুব ভালো লাগতো। একটু পুতুল যেন। যখন সে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে, তখন সে হুটহাট আমার ঘরে চলে আসতো। এসেই আমার পায়ের কাছে লেপ্টে যেত। তার ভাষা কত কি বলতো, কোলে ওঠার বায়না ধরতো। আমি শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আমাদের বাড়ি বেড়াতে এলেই আমি সব ছেড়ে ছুড়ে ওর পেছনে পড়ে থাকতাম। ধীরে ধীরে চোখের সামনে আমার চঞ্চলা বাবুই পাখিটি ফুরুত করেই বড় হয়ে গেল। সেবার ওর দাঁত পড়েছে প্রথম। এতে সে বড্ড নারাজ। দাঁত নেই বলে সকলেই খেপায়। সে অভিযোগে আমার কাছে। কাজিনরা সব তখন একজোট। বাড়িতে হই হুল্লোড়। সবাইকে সেদিন ধমকে উঠি আমি। ওর চোখের কান্না, ফ্যাকাশে মুখটা আমি কখনো সহ্য করতে পারতাম না। দিন শেষে হাসি হাসি মুখটা দেখলে আমার বুকে প্রশান্তির স্রোত বইত। এক আকাশ সম অনুভূতির নহর খেলা করত ঢেউ তুলে। দিন যেতে লাগলো। কুহু শৈশব থেকে কৈশোরে ঠেকাই পৌঁছে গেল। বেড়ে গেল এক অদৃশ্য দেয়াল। যে মেয়েটি ছোটবেলায় চিপস চকলেটের জন্য বায়না ধরত, সে এখন লাজুকতা। আমাকে দেখলেই কেমন চুপসে যেত, ভয় পেত। আবার দারুণ লাগতো ওর ভয়ের তো গোল গোল দৃষ্টি জোড়া দেখতে। একবার বাড়িতে ফিরে শুনি কুহুর বাবা মা খুব চিন্তিত, মেয়েকে দেশের বাহিরে পাঠিয়ে দেবেন। সে কথা শুনতেই সেই রাতে আর ঘুম হলো না আমার। কুহু চলে যাবার পর থেকে অস্থির জীবন পার হতে লাগলো।
কেমন জানি খালি খালি সব। নিজেকে সব থেকে গুটিয়ে নিতে লাগলাম। কুহুকে অনেক মিস করতে লাগলাম। মা নাকি সন্তানের মনের হাল অবস্থা বুঝে যায়। তাই হলো, আম্মু আমার মনের অবস্থা বুঝে গেল। সে রাগ করেনি আমার মনের বাড়ন্ত অনুভূতির জন্য, উল্টো কুহুকে দেশ ছাড়ার করার কাহিনী বলল। সেদিন খুব রাগ হয় আমার, যাদের জন্য দেশ ছাড়তে হয় কুহুর। সে আশিককে আমি ইচ্ছে মতো কেলিয়ে আসি, কিন্তু শালা কোনোভাবে বেঁচে যায়। আমি দিন গুনতে থাকি। কুহু চলে যাবার পর একটি কথা আমার সাথে বলেনি। আমি ওর ফেসবুক ইনস্টাগ্রাম সব সময় ফলো করতাম। প্রোফাইল চেঞ্জ হতো, কভার চেঞ্জ হতো, মাস যেত, দিন যেত, রাত যেত। কুহুকে কাছে পাওয়ার বিতৃষ্ণা আমাকে কুরে কুরে খেত। কুহু জানে না তার অগোচরে কত কিছু ওর জন্য আমি করেছি। কুহুর শৈশব থেকে কতটা আগলে আগলে রেখেছি। ওর বিপদে পাশে না থেকে ছায়া হয়েও রয়েছি। আমার বাবুই পাখিটা খুব সরল মনের মানুষ। ওই মনটাকে নিয়ে যারা খেলতে চেয়েছে তাদের জ্যান্ত পড়িয়েছি। যারা ওর দিকে আঙুল তুলেছে তাদের হাত ভেঙে দিয়েছি। কুহু দূর বিদেশ, অথচ সেখানেও সে রয়েছিল আমার ছায়াতলে। ওর প্রতিটি খবর আমি পেতাম, ওর মনের খবর আমি জানতাম। কুহুর মনে আমায় নিয়ে তৈরি সুপ্ত অনুভূতিগুলো অজানা ছিল না আমার। আমি সব জানতাম। কুহুর প্রতিটি চোখের জলের হিসাব, ঠোঁটের হিসাব, ঠোঁটের হাসির হিসাব, প্রতিটি সুখের হিসাব আমার কাছে আছে। আমি কুহুকে পেতে চাই, একান্তে কাছে চাই, আবদ্ধ করতে চাই ভালোবাসায়। আমি বাসায় জানালাম, সকলের মাঝে ঈদ ঈদ ভাব যেন। বিপত্তি হলো তখন যখন খুশির নহরে এক ফোঁটা বিষ নষ্ট করে দিল আমার সব, হুট করেই জ্ঞান হারানোর ফলে। যখন ফিরল জ্ঞান, জানতে পারলাম পৃথিবীর সুখ আমার জন্য বেশি দিনের নয়। লড়াই করছি যে কোনো এক সময় পৃথিবীর মায়া ত্যাগ করবার। আমি শক্ত হয়ে গেলাম, নড়ে উঠল আমার দাম্ভিকতা। পৃথিবীর বুকে আমার কিসেরা তো অহংকার দেখাই, কখন কার ডাক এসে পড়ে কেউ জানে না। তবে আমার কুহু, এত কিছুর পরও, এতটা ভালোবাসার পরও কুহু আমার হবার নয়। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলি। বুকের ভেতরটা চুরমার হয়। নিজের উপর রাগ হয়, অভিমান হয় আল্লাহর উপর। কেন এতটা সীমিত আয়ু আমার? কেন আমার বাবুই পাখির সাথে একটু সুখময় রাত দিন পার করতে পারবো না? কেন পথ চলাটা দীর্ঘ হবে না? কেন ছোটবেলার মতো ওর আবদারগুলো পূরণ করতে পারবো না? কেন ওর কোলে মাথা দিয়ে জ্যোৎস্না দেখা স্বাদ নিতে পারবো না? এক থালায় ভাত মাখিয়ে আদরের সাথে আমার প্রিয় নারীকে খাওয়াতে পারবো না? কেন তার মুখশ্রী দেখতে দেখতে দীর্ঘ সময়টা পার করতে পারবো না? কেনই বা তাকে আমার করতে পারবো না আমার অর্ধাঙ্গিনী? এই ভেবে পুরো পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আমার যে উপায় নেই। নিজের জীবনের গ্যারান্টি নেই নিঃশ্বাসের। ইউসুফ ভাইয়ের ডায়েরি পড়ে আমি কেঁপে উঠলাম। হাত থেকে পড়ে গেল ডায়েরিটা। বাতাসের তালে তাল উল্টাতে লাগলো, পাতার পর পাতা। আমার চোখ ভিজে উঠল অজান্তেই, গড়িয়ে পড়ল জলটুকু। আমি কাঁপছি মৃদুমন্দ, দেহখানি ধীরে ধীরে যেন ঠান্ডা বরফ হচ্ছে। মস্তিষ্ক যেন আশেপাশে সব কিছুই স্থির হয়ে গেছে বলে জানান দিচ্ছে। আমি যেন অতল সাগরে ডুবে যাচ্ছি গম্ভীর তলদেশে। ইউসুফ ভাইয়ের কী হয়েছে? আমার পুরো পৃথিবী যেন এখন অন্ধকার মনে হচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। এক ছুটে বের হতে গিয়ে হোঁচট খেলাম। পায়ে ভালোই ব্যথা পেয়েছিল। চাপ পড়ায় আবারও রক্ত বের হচ্ছে, কিন্তু আমি পাত্তা দিলাম না। পাশে স্ত্রী বেরিয়ে এলাম। আমার মাকে দেখে তার বুকে লুটিয়ে পড়লাম। হাওমাও করে কেঁদে উঠলাম। আমার আর্তনাদ পুরো করিডোর জোরে। মা, মা, মাগো, ইউসুফ ভাই ভালো নেই। সে কই? আমি তাকে দেখতে চাই। সে কই মা? সে কেন নেই এখানে? ভাগো, বলো না কই ইউসুফ ভাই? আমার মা চলে মুখ লোকালেন। বাবা অন্যদিকে চলে গেলেন। তাদের এহেন কাণ্ডে আমার বুকের ভেতর থক করে উঠল। আমি মায়ের পায়ের কাছে থম মেরে বসে পড়লাম। বুক ফেটে কান্না এবার দম আটকে আসছে। মা, ও মা, বলো না ইউসুফ ভাই ঠিক আছে? আমার ছলছল নয়নে মা তাকাতে পারলেন না। আমাকে উঠিয়ে পাশের চেয়ারে বসালেন। আমার অবস্থা দেখে মা ধরা গলায় বললেন, ইউসুফ তোকে ধোকা দিয়ে দেশ ছেড়ে চলে গেছে। আমি স্তম্ভিত হলাম। মস্তিষ্কের নিউরনগুলো যেন অক্সিজেন পাচ্ছে না। আমি থম মেরে বসে রইলাম। ডায়েরির প্রতিটা অক্ষর আমার চোখের সামনে যেন ভাসছে। মায়ের কথার সঙ্গেই কিছুই মিল পাচ্ছি না আমি।
যেন পাথর হয়ে গেলাম। শান্ত গলায় মায়ের হাতে হাত রেখে বললাম, মা, মা গো, আমি তোমার বড্ড খারাপ মেয়ে। আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি। কিন্তু ইউসুফ ভাই, সে তো তোমাদের আপন সন্তান না হয়ে আপন থেকে কম না। কেমন তার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ বলো তো? সে একজন ভালো ছেলে, ভালো নাতি, ভালো নেতা, ভালো বর। শুধু শুধু এমন মানুষটার নামে অপবাদ দিচ্ছ কেন মা? মা এবার হাও মাও করে কেঁদে উঠলেন, কান্নায় ভেঙে পড়লেন। তার যেন হুট করে বয়স বেড়ে গেছে 10। কাঁচা পাকা চুল ধরেছে মাথায়। আমার মনটাও কেমন যেন করছে আনচান আনচান, যেন মনের পাখিটা ধাপড়াচ্ছে, বেরিয়ে পড়তে চাইছে। আমি আরও শক্ত করে চেপে ধরলাম মায়ের হাতখানা। মা বললেন, তোর ইউসুফ ভাইয়ের বড় অসুখ রে কুহু, ও ভালো নেই। ওরা তোর ইউসুফ ভাইকে নিয়ে গেছে দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য। ও ওর বাচ্চার গ্যারান্টি 30%। ও যাবার আগে বলে গেছে আমি যেন তোকে বলি। তোকে সে ঠকিয়ে চলে গেছে দূরে। এবার আর কান্নার ধমক আটকাতে পারলাম না। উঠে দাঁড়িয়ে এক ছুটে নিজের ক্যাবিনে চলে গেলাম। তার রেখে যাওয়া ডায়েরিটা আমার বুকের সাথে চেপে ধরে কাঁদলাম হু হু করে। এভাবে কেন চলে গেলেন উনি? আমাকে কি একটাবার বললে কি হতো? তার বাবুই পাখিটা বুঝি এতটাই অবুঝ? সময় গড়াতে লাগলো 3। মাসের শেষ পর্যায়ে আমি আবার বাবার বাড়ির ছাদে বসে আছি। দীর্ঘ সময় বিচ্ছেদের আমার জীবনের, দীর্ঘ সময় বিচ্ছেদের আমার অনুভূতি, আমার আবেগের। আজ কতটা দিন পার হলো, ইউসুফ ভাই নামক ব্যক্তিটির একটা শব্দের স্বর শোনা হলো না আমার কানে। গোধূলি লগ্ন, ফুরফুরে বাতাস যেন গান গাইছে। ইউসুফ ভাই ছাড়া বিষণ্ণতায় কাটানো আরও একটি বেলা কাটিয়ে ঘনিয়ে সন্ধ্যা হচ্ছে। আমার হাতে ইউসুফ ভাইয়ের ডায়েরিটা। প্রতিদিন এই ডায়েরির ভাঁজে লেখা প্রতিটি কথার উত্তর আমি লিখি, পড়ি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও লিখতে বসে গেলাম। নাম ঠিকানা না জানা চিঠিগুলো যা অবহেলা হয়তো এখনও পড়ে আছি ইউসুফ ভাইয়ের ডাকঘরে। আমি ছোট্ট শ্বাস ফেললাম, কলম ঘুরিয়ে লিখতে বসলাম। ইউসুফ ভাই, এই নিয়ে 13 বার লেখা আপনাকে আমার অনুভূতিগুলো। জানি না কখন আপনি পর্যন্ত আমার চিঠিগুলো পৌঁছাবে কিনা। তবে সত্যি বলতে আমি আপনাকে খুব মিস করি। নীল আকাশের বুকে আমি আপনাকে খুঁজি, রাতের তারাতেও আপনাই খুঁজি। সোনালি এক মুঠো রোদের আপনার স্পর্শ খুঁজে পাই। বিষণ্ণ বিকেলে আপনার এক চিলতে হাসির ঝলক দেখতে পাই। অথচ পুরোটা ইউসুফ ভাইকে আর পায় না। বড্ড অভিমানী হয় জানেন। বাবা আজ মাকে বলেছিলেন তারা আমাকে আবার বিয়ে দিতে চায়। কিন্তু আমি তো চাই না। আমি চাই আমার জীবনের শেষ পর্যন্ত আপনার অর্ধাঙ্গিনী হয়ে থাকতে, আমার স্মৃতিতে বাঁচতে। আচ্ছা ইউসুফ ভাই, আপনার মনে আছে ছোটবেলায় একবার খেলার ছলে আপনি বলেছিলেন তুই আমার বউ থাকবি সবসময়। দেখুন না, আজ সত্যিই আমি আপনার বউ। অথচ সেই বউটাকে দেখার জন্য আপনি নেই। জানেন, বাবা এখন অসুস্থ হচ্ছে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছেলেটা থাকলে আজ এত কষ্ট করতে হতো না। বুঝলাম, আপনি আমার বাবার বয়সকালের খুঁটি, মায়ের সব থেকে আদরের বাদর ছেলে, নানা ভাইয়ের অবসরের সঙ্গী, মামা মামির সাহারা। আর আমার, অথচ দেখেন আপনি আমার পাশেই নেই আমাদের সুখ দুঃখে। আপনি জানেন, এখন আমার চকলেট আইসক্রিম ফুচকা ভালো লাগে না। আপনি চলে যাবার পর যেন সব রং ধুয়ে মুছে সাদা আর কালো হয়ে গেছে। আমার রঙহীন বিবর্ণ জীবনটা রাঙাতে কি ফিরবেন না? আর লিখতে পারলাম না। বুক ফাটা কান্না আর চোখের কোণ বেয়ে চলছে। ঠিক তখনই ঘন কালো মেঘ ছেয়ে গেল আকাশটা। হুট করে নেমে গেল বৃষ্টি। ঝোপ বৃষ্টিতে ভেজে টইটুম্বুর আমি। ভেসে যাচ্ছে চিঠির প্রতিটি পাতা। আমি চেয়ে দেখছি, বড্ড অসহায় লাগছে। আজ যদি ইউসুফ ভাই পাশে থাকতো। ইউসুফ ভাইয়ের বাবা মার বড্ড অভিমান আমাকে নিয়ে। তাদের ধারণা তার ছেলের করুণ অবস্থার জন্য আমি দায়ী। শুধু তারা নয়, আমি নিজেও তাই ভাবি। আমার হুটহাট রাগ আমার জীবনের কাল। সেদিন না আমি সেখান থেকে পালাতাম, না খপ্পরে পড়তাম আশিকের, আর না ইউসুফ ভাই ফাইট করতেন। আর হয়তো আসছে। আমি হাঁটুতে মুখ গুজে নিলাম। কেঁপে কেঁপে উঠল আমার পিঠ বুক। নড়াজল মিশে গেল বৃষ্টির প্রতিটা ফোঁটাতে। ঠিক তখনই একটি চিরচেনা সুবাস মাখামাখি খেলো আমার চারপাশে। মুচকি হাসলাম। প্রতিবার ভ্রম হয়ে আসে সে, মরীচিকা হয়ে হারিয়ে যায়। তার ব্যতিক্রম হলো না। মস্তিষ্কে খেলে মাঝে মাঝে, আমার সাথেও খেলছে। এই খেলাটা মধুর লাগে আমার কাছে। ক্ষণিকের জন্য হলেও দোলা দিয়ে যায় অন্তরে। আমি সেভাবে চোখ বুজে বসে থেকে বললাম,
ক্ষণবল দেখা দিয়ে আবারও তো হারিয়ে যাবে বুকের ব্যথা বাড়িয়ে। ওপাশ থেকে উত্তর এলো না। আমি আবার বললাম, কথা বলাটাও কি বারণ বুঝি? এত অভিমান? প্রত্যুত্তর ভেসে এলো, অভিমান নেই। তাহলে কি রাগ? এবার হাসলো ঠোঁট। বাবুই পাখির উপর আমার কোনো রাগ নেই। আমি এবার মুখ তুলে তাকালাম, অলস কণ্ঠে বললাম, তবে কেন এত দূরত্ব? ইউসুফ ভাইয়ের ছাড়া মূর্তি আমার গা ঘেঁষে বসলেন। পাশে ভিজে যাওয়া চিঠিটা গড় গড় করে পড়লেন। তার সুন্দর মুখটা ফ্যাকাশে শুকিয়েছে মনে হচ্ছে। তাহলে কি ইউসুফ ভাই সত্যি খুব অসুস্থ? ইউসুফ ভাই বলল, দূরত্ব গুছিয়ে দিতে এসেছি। আমার অভিমানী গলা। প্রতিবার তাই বলেন, বড্ড খারাপ লোক আপনি। কিছুক্ষণ পর আবার হারিয়ে যাবেন। শেষ কথাটি কম্পন হলো কণ্ঠে। তিনি নিস্তেজ চাইলেন। ভেজা চুলের কাছি কানের পেছনে গুজে দিলেন। তোর 12টা চিঠি আমি পড়েছি। চমকে উঠলাম আমি। পরক্ষণে বললাম, খেলা কেন করছেন আমার অনুভূতিগুলো নিয়ে? উনি এবার আমার গালে স্পর্শ করলেন। কেঁপে উঠলাম তার শীতল স্পর্শে। হু হু করে উঠল বুক। খোলাটি হলো নজর। এবার বিশ্বাস হলো তো? আমি জড়িয়ে ধরলাম ছাপটি। বৃষ্টি এখনও কমেনি। দিন শেষে মানুষটা আমার পাশে, ভাবতেই যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। ইউসুফ ভাই, আপনি ফিরে এসেছেন। আমি তার বুকে ঝাপটে ধরে কান্না করতে লাগলাম। আজ যেন শান্তি লাগছে, খুব সুখী মনে হচ্ছে নিজেকে। আমি সেভাবে কতক্ষণ কাটিয়ে দিলাম জানা নেই। ভেজা শরীরে বসে থাকতে থাকতে জ্ঞান হারায় তার বুকে। যখন চোখ খুলে নিজের ঘুরে আবিষ্কার করি নিজেকে, মাথার উপর ফ্যান ঘুরছে। মস্তিষ্ক সজাগ হতে দুঃখে কষ্টে ভেঙে পড়ল হৃদয়। আবারও ধোঁয়াশা। সত্যিই সে নেই, কিন্তু আমার ভাবান্তর ভেঙে দিয়ে ঘরে ঢুকলেন খাবারের প্লেট নিয়ে তিনি। গম্ভীর থমথমে কণ্ঠে শানিত গলায় বললেন, দিন দিন এত শুকিয়ে যাচ্ছিস কেন? তুই কি সিনেমার নায়িকা হবি নাকি? এইসব ভুলে যা। আমি ফিক করে হেসে দিলাম। হঠাৎ করে যেন সব খুশিগুলো আমার ঝুলিতে ভরে গেল। আমি উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরে তাকে বললাম, আপনি শুধু আমার জীবনের নায়িকা হতে আমি শুধু আপনার জীবনের নায়িকা হতে চাই ইউসুফ ভাই। কি নেবেন আমার আপনার নায়িকা হিসেবে? ইউসুফ ভাই খ্যাক করে উঠলেন। তার অবতারণ এসে ফিরে গেছেন ভাবতেই যেন খুশিতে বুক ভরে যাচ্ছে। ইউসুফ ভাই, আপনি আবার প্রাণের স্বামী। ইউসুফ ভাই বিষম খেলেন, খুক খুক কেসে উঠলেন। নির্লজ্জ মেয়ে কোথাকার। আমি খুশিতে গদগদ হয়ে তার গলায় ঝুলে পড়লাম। আপনার প্রেমে হয়েছে আমি বেহায়া, নির্লজ্জ। ইউসুফ ভাই তার নকল গম্ভীরতা ধরে রাখতে পারলেন না। হু হা করে হেসে উঠলেন। কুহুকে আবদ্ধ করলেন বুকে। ফিসফিস করে কানের কাছে গিয়ে বললেন, আমার প্রাণের বউ।